মাস্ক ছাড়া শপিং মল দোকানে মিলবে না সেবা। দোকান মালিক সমিতির নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ জায়গায়। কিছু কাস্টমার আছে ওনারাই এই আপনার সামাজিক দূরত্ব মেনটেন করে না। মাস্ক ছিল, এখন একটু কাজ ছিল তাড়াহুড়া, এই জন্য আর মাস্ক ছাড়া আসছে। এই মুহূর্তের ভ্যাকসিন মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন। মাস্ক বিহীন কোনো লোক আসলে আমরা তাদেরকে সেবা প্রদান করব না। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব বন্দরে কোয়ারেন্টাইন সহ স্বাস্থ্য পরীক্ষা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাসটা ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শর্ত ছাড়াই পরীক্ষা নেয়ার দাবিতে রাজধানীতে এমবিবিএস শিক্ষার্থীদের বিক্ষোভ। বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি। নভেম্বর ডিসেম্বরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা। আগামী মাসেই দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর বহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙন। লোকালয়ে হুহু করে ঢুকছে পানি। অন্তত 5 গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে দোকানপাট। এবং করোনায় 7 মাস বন্ধের পর খুলছে জাতীয় চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলো। গাজীপুরের সাফারি পার্কেও ভিড়। সুন্দরবনের পর্যটন স্পটে দর্শনার্থীরা। আজ থেকে দোকানপাট, মার্কেট, বিপণী বিতানে মাস্ক ছাড়া ক্রেতাদের প্রবেশ করতে দেয়া হবে না। মাস্ক ছাড়া মার্কেটে গেলে কোনো ধরনের সেবাও দেয়া হবে না, এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে শপিং মলগুলোতে গিয়ে দেখা গেছে অনেকেই মানছেন না এই নির্দেশনা। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে নড়েচড়ে বসেছে দেশের সব মহল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন সব স্থানেই চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি। এরই অংশ হিসেবে গেল সপ্তাহে মন্ত্রিসভায় নির্দেশনা দেওয়া হয় মাস্ক ছাড়া সরকারি বেসরকারি কোনো সেবাই দেওয়া হবে না। এই নির্দেশনার আওতায় আছে অফিস, হাট বাজার, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সম্মেলন। এরপরও বিপণী বিতান বা বাজারগুলোতে মাস্ক পরতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। মাস্ক না পরার নানা ধরনের অজুহাতও দিচ্ছেন তারা। মাস্ক পরলে অস্থির লাগে, দম বন্ধ লাগে, গরম লাগে, সেজন্য পড়তে পারি না। আর আমার অভ্যাস নেই। আমরা সবসময় মাস্ক পরি, কিন্তু মার্কেটের ভিতরে যদি থাকি 24 ঘন্টা মাস্ক পরা আমাদের সম্ভব না। তো মাস্ক পরলে পরি সবসময়, কাস্টমার আসলে সবসময় মাস্ক পরে। এই মতো কাস্টমার আসছে, মাস্কটা খুলে ফেলছে। এরই ধারাবাহিকতায় রোববার দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনেও বিপণী বিতান আর শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয় মাস্ক ছাড়া বিপণী বিতানে আসলেই কোনো সেবা দেওয়া হবে না। 29শে ফেব্রুয়ারি পর্যন্ত 2021 সাল পর্যন্ত আমরা প্রত্যেকের মাস্ক, বিশেষ করে যারা বাজারে, বিপণী বিতানে, মার্কেটে এবং দোকান সময় আসবেন, মাস্কবিহীন কোনো লোক আসলে আমরা তাদেরকে সেবা প্রদান করব না। ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনায় বিপর্যস্ত হওয়ায় 50 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। রাজধানীর মৌচাক মার্কেটে আছেন সহকর্মী হাজিরা শুলি, যাব তার কাছে। হাজিরা, ইমদাদ, আপনি জানেন যে সম্প্রতি সরকারি এক আদেশের মাধ্যমে সরকারি সব সেবাদান প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছে এবং একই সাথে সব জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে। এবং শুধু অফিস আদালত নয়, সামাজিক এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যেন কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে না পারে এবং কোনো সেবা দেওয়া না হয় সেটিও নিশ্চিত করার জন্য সেই আদেশে বলা হয়। এবং এই সিদ্ধান্তের সাথে সংহতি জানিয়ে আজ বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে যে সব মার্কেট, শপিং মল, বিপণী বিতান এবং বিপণী বিতানে তারা ক্রেতাদের মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছেন এবং যারা মাস্ক ছাড়া প্রবেশ করবেন তাদেরকে কোনো সেবা দেওয়া হবে না। তবে এই সিদ্ধান্তের পুরোপুরি বাস্তবায়ন দেখা যায়নি। আমরা দেখতে পেয়েছি যে যেমন অনেক ক্রেতাই যেমন মাস্ক ছাড়াই নির্দ্বিধায় এবং নির্বিঘ্নে মার্কেটে প্রবেশ করছেন, তেমনি অনেক বিক্রেতাই কিন্তু মাস্ক ছাড়াই কিন্তু কার্যক্রম চালাচ্ছেন এবং এক্ষেত্রে তাদের অজুহাত আসলে গরমের কারণে সবসময় মাস্ক পরিধান করে থাকা সম্ভব নয়। এছাড়া যখন ক্রেতা থাকেন না তখন তারা মাস্ক ছাড়া থাকেন, তবে ক্রেতারা আসলেই তারা মাস্ক পরে নেন এবং অনেক ক্রেতা বলছেন যে আসলে
তারা অনেকেই ভুলে ফেলে এসেছেন। অনেকেই দাবি করছেন যে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে তাদের সমস্যা হয়, তারা অস্বস্তি বোধ করেন। তবে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে সেটাই কার্যকর করা দরকার। তো আজকে কিন্তু আসলে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিভিন্ন মার্কেটের সামনে ব্যানার টানিয়ে দিবেন যে মাস্ক নেই সেবা নেই, এই ধরনের একটি স্লোগান ধারণ করে তারা এই স্লোগান সম্মিলিত তারা ব্যানার এবং প্লেকার্ড টানিয়ে দিবেন যেন ক্রেতারা সচেতন হন এবং ক্রেতারা যেন মাস্ক পরেই সবাই যেন মার্কেটে আসেন। তো হয়তো আজ পুরোপুরি কার্যকর না হলে হয়তো 2-1 দিন নাগাদ হয়তো সেই সিদ্ধান্ত আরও বেশি কার্যকর হবে বলে আমরা আশা করছি। তবে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি যে ক্রেতা বিক্রেতা দুই পক্ষের মধ্যেই কিন্তু সচেতনতার অভাব রয়েছে। ইমদাদ, এই ছিল আমার কাছে মৌচাক মার্কেট থেকে সবশেষ। রাজধানীর মৌচাক মার্কেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজিরা শুলি। তিনি জানাচ্ছিলেন মাস্ক ছাড়া বিপণী বিতানগুলোতে মার্কেটে কোনো সেবা মিলবে না, এমন নির্দেশনা হয়েছে, তারই সবশেষ খবর। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশের সব বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে। সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় যুব সম্প্রদায়কে স্বনির্ভরতা অর্জনে উদ্ভাবনী সামর্থ্য কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে জাতি গঠনে উদ্বুদ্ধ করতে প্রতি বছর দেশে 1 নভেম্বর পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। এবছর করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হচ্ছে অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির ভার্চুয়াল উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকার প্রধান জানান, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্তদের স্বীকৃতি ও সনদ দেবে সরকার। যারা এই ধরনের ফ্রিল্যান্সিং এ কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায়। হয়তো 2 লাখ 3 লাখ টাকা কামাই করছে, কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে। তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সে ধরনের অভিযোগও এসছে। বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটাকে সেটা দেখাতে পারছে না। সেজন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটাও আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশ আবারও লকডাউনে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সব বন্দরে বিদেশ ফেরতদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা। এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষকে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। এর আগে ভার্চুয়াল এই আয়োজনে নিজস্ব উদ্ভাবন ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ সেরা 26 সফল যুব উদ্যোক্তার হাতে যুব পুরস্কার তুলে দেয়া হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মোহরী ও কহুয়া নদী তীরবর্তী বাঁধের 2টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। মাছের আধা পাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেসে গেছে পুকুরের মাছও। এ ভোগান্তির জন্য জনপ্রতিনিধি ও স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করলেও নানা অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। আকস্মিকভাবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙেছে বাঁধ, ঢুকছে লোকালয়ে পানি। প্লাবিত হয়েছে ফুলগাজীর কমপক্ষে 5টি গ্রাম। স্থানীয় ফুলগাজী বাজারের একাংশের হাঁটুপানিতে ডুবে আছে প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকেই ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। রাত 11টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মুহুরী ও কহুয়া নদীর 2টি অংশে ভাঙন শুরু হয়। ভেঙে মুহূর্তেই পানি ঢুকে পড়েছে কমপক্ষে 5টি গ্রামে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কয়েকদিন পরই তাদের পাকা ধান ঘরে তোলার কথা ছিল। 1 লক্ষ টাকার মাছ, 2 লক্ষ টাকার ধান, গরু গোতান সব হাঁস মুরগি সব লয়ে গেছে। এখন আমরা বসবাস কিভাবে করতে হবে? এই গাঙ্গাল প্রতি বছর বাংতেছে। পানি উন্নয়ন বোর্ডের একটি লোক এখন পর্যন্ত আসে নাই, তারা নির্বিঘ্নে ঘুমাচ্ছে। টেন্ডার হয়
এবং এখানে যে ভাঙ্গাগুলো এগুলো মনিটরিং করে ঢাকা থেকে টিম এসে, আমাদের হাতে কিছুই নেই এবং কাজ হয়েছে না হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে এখন কাজগুলো পুরো হয়েছে, যে কাজগুলো এবার হয়েছে সেগুলো দেখলেই তো বোঝা যাবে কাজ হয়েছে না হয়েছে। গত 12 থেকে 14 জুলাই দুদফায় এই বাঁধের 8টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল কমপক্ষে 20টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় চরম আতঙ্কে এলাকাবাসী। ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে প্রতি বছরই এখানকার মানুষদের একাধিকবার পড়তে হয় বন্যার কবলে। প্রতিবারই স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও হয় না বাস্তবায়ন। তারা চায় এই বন্যার কবল থেকে স্থায়ী মুক্তি। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফুলগাজীর দৌলতপুর এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল, সেখানকার পরিস্থিতি জানতে যাব তার কাছে। সজল, ফুলগাজীর দৌলতপুরে যে মুহুরী নদী এবং কহুয়া নদীর যে দুটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে, সেই ভাঙন কবলিত এলাকা দেখতে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার যে নির্বাহী প্রকৌশলী রয়েছে, প্রধান নির্বাহী প্রকৌশলী জহিরুদ্দিন আহমেদ, এবং তার নেতৃত্বে একটি প্রকৌশলীর টিম ঘটনাস্থলে সে পরিদর্শন করে গিয়েছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণে তারা সরজমিনে এসেছেন। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ভাঙ্গনের স্থায়ী সমাধান কি এবং আজকের বন্যার কারণটাই বা কী। উনি যেমনটি জানিয়েছেন যে এই ভাঙ্গনের স্থায়ী সমাধান কল্পে তারা এই মুহুরী নদী, কহুয়া এবং সিলোনিয়া এই তিন নদীর দুই তীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধকে তারা সংস্কার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বা যেখানে বাঁধ খুব নদীর কাছাকাছি সেটি দূরে নিয়ে যাওয়া সহ প্রয়োজনীয় একটি পদক্ষেপ নেবে। যদিও কথাটি প্রতি বছর ভাঙনের সময় তারা বলে, কিন্তু স্থানীয়রা যেটা দাবি করছেন যে তাদের এই আশ্বাস অথবা যেভাবে আশ্বাসের মূল্য ঝুলিয়ে নয়, তারা চায় এই কথাটির বাস্তবায়ন এবং এই কাজটির বাস্তবায়ন, যাতে করে স্থায়ীভাবে তারা এই বন্যার হাত থেকে যাতে মুক্তি পায়। আপনি জানেন প্রতি বছরই কিন্তু একাধিকবার এই অঞ্চলের মানুষকে বন্যার কবলে পড়তে হয়। চলতি বছরের গত জুলাই মাসের প্রায় 12 থেকে 14 তারিখে 2 দফায় ভাঙনে 20টি গ্রাম প্লাবিত হয়েছিল, প্রায় 8টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছিল। আপনাকে যদি বলি সেই 8টি জায়গা সহ কিন্তু ওই সময় ভাঙনে আপনার পানি উন্নয়ন বোর্ড থেকে 1,16,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল সংস্কারের জন্য। সেই টাকা কিন্তু প্রতি বছর এরকম ভাঙনের পরে বিশাল বড় একটা অঙ্ক শুধু সংস্কারে ব্যয় হয়, কিন্তু আপনারা যেটা স্থানীয়দের দাবি করেছেন সেই সংস্কারের টাকা শুধু বরাদ্দই হয় এবং এটা টেন্ডার হয় এবং এটার অনেক অংশ লুটপাটও হয়ে যায়, কিন্তু কাজের যে কাজ সেটা কিছুই হয় না। এবং এই বছরও যে বাঁধটি কহুয়া অংশে যে বাঁধটি ভেঙেছে, সেখানে কিন্তু এই ভাঙ্গা অংশে জুলাই মাসে যে ভেঙেছিল সেই ভাঙ্গার অংশে কিন্তু মেরামতের জন্য প্রায় 12 লাখ টাকার মতো দিয়েছিল। বাঁধও ভাঙ্গা হয়েছিল, ওখানে আবারও ভেঙেছে। ঠিক স্থানীয়রা দাবি করেছেন যেরকম ন্যূনতম কাজ এবং কাজের মান ঠিক না থাকে কিন্তু প্রতি বছরে ভাঙে এবং স্থানীয়দের জনদুর্ভোগ বাড়ে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি জানেন মাঠে এখন রোপা আমন রয়েছে এবং এই পশুরাম এবং ফুলগাজীর রোপা আমন যারা রয়েছে প্রায় 10,000 হেক্টরেরও বেশি রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কিছুদিন পরেই হয়তো মানুষের কৃষকদের যে ঘরে উঠতো তারাই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ অবস্থা। ইমদাদ, ফেনী থেকে আতিয়ার সজল যোগ দিয়েছিলেন। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান বসানোর কাজে অগ্রগতি ও প্রকল্পের মেয়াদ বৃদ্ধির খবর। শুরুর পর থেকে সবচেয়ে বেশি গতিশীল এখন পদ্মা সেতুর কাজ। অক্টোবরের পর এবার চলতি মাসেও বসানো হবে 4টি স্প্যান। ডিসেম্বরে বাকি 2টি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটারের পুরো পদ্মা সেতু। তবে করোনার কারণে পিছিয়ে পড়া কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ কমপক্ষে 6 মাস বাড়াতে হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 41 স্প্যানের পদ্মা সেতুতে এর মধ্যে বসে গেছে 35টি, বাকি মাত্র 6টি। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 10 ডিসেম্বর। করোনার পরে দীর্ঘস্থায়ী নদী স্রোত ও পানির উচ্চতা, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বন্ধ ছিল স্প্যান বসানো। তবে 10 অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে 1 মাসে বসানো গেছে রেকর্ড 4টি স্প্যান। সেই গতিতে কাজ চলবে চলতি মাসেও, অর্থাৎ এই মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। বাকি থাকবে যে 2টি স্প্যান, সেগুলো বসানো হবে ডিসেম্বর মাসে। তবে 4 মাস স্প্যান বসানো বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো প্রকল্পের কাজে। জুন 2021 সালে সব কাজ শেষ করে গাড়ি চলাচল শুরুর কথা থাকলেও সেটা আপাতত সম্ভব হচ্ছে না। বিমান যোগাযোগ বন্ধ থাকায় প্রয়োজনীয় বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শকরা এখনো কাজে যোগ দিতে পারেননি। সব মিলে মেয়াদ বাড়াতে হচ্ছে আবার। এই লক্ষ্য বলে তো আমাদের প্রোগ্রেস কাঙ্ক্ষিত প্রোগ্রেস না,
এবং এটা নিয়ে আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমরা কাজ করছি যে আসলে কোন পরিস্থিতি কি সময় লাগে। তবে সময় বাড়ছে, এটা 6 মাসের বেশি বাড়বে। ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও এইসব স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। বাড়তি জনবল পাওয়া গেলে এই সময় কমিয়ে আনা সম্ভব হবে। এমনিতেই নভেম্বর ডিসেম্বর মাসকে পদ্মা সেতুর কাজের জন্য সুসময় ধরা হয়। তার উপর প্রকল্পের কাজ শুরুর পর থেকে সর্বোচ্চ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী 2 মাসে। এই সময়টায় সবগুলো স্প্যানই শুধুমাত্র দৃশ্যমান করা হবে না, একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজও। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার সময়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়া এবং যথাসময়ে কোর্স সম্পন্ন করতে অনলাইনে ক্লাস শুরু সহ 4 দফা দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন MBBS ও BDS কোর্সের সাধারণ শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। সকাল 11টা থেকে বেলা 1:30টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজে করোনার সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নেওয়া হচ্ছে। তারা এই অনিয়ম বন্ধের দাবি জানায়। পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনার কথাও জানান তারা। প্রথম দাবি হচ্ছে যে করোনার মধ্যে আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কোনোভাবেই প্রফ দিতে চাই না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে আমরা কোনোভাবেই সেশন জটে পড়তে চাই না, এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে টিউশন ফি নেওয়া হচ্ছে, যেটা কিন্তু কোনোভাবেই যৌক্তিক নাই। এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে হ্যাঁ প্রফ দিতেই হবে, সেক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই এই নিশ্চয়তা দিতে হবে যে কোনো শিক্ষার্থী যদি করোনা আক্রান্ত হয় সেই শিক্ষার্থীর সম্পূর্ণ দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা মনে করে বিশ্বাস করি আমাদের দাবিটা যৌক্তিক দাবি। মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানতে যাব তার কাছে। সোহাগ। ধন্যবাদ। আসলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিন্তু দুর্ভোগে পড়েছেন রোগীরা, এবং যতই সময় গড়াচ্ছে রোগীদের দুর্ভোগ কিন্তু বাড়ছে। আসলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকের প্রচুর সংকট রয়েছে। সেই অর্ধেকেরও বেশি চিকিৎসক, টোটাল যে পরিমাণের এখানে চিকিৎসক থাকার কথা সেই পরিমাণের চিকিৎসক নাই। 131টি পদ রয়েছে শূন্য। সে অবস্থায় যদি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকেন তাহলে তাদের যে পরিস্থিতিটা কি হয়, রোগীদের চিকিৎসা সেবা যে কতটা দেওয়া যাচ্ছে এটি অনুমান করা যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা 200 মতো, অর্থাৎ 190 জন। এই 190 জন তাদের কাজকর্মে না থাকার কারণে আজকে কিন্তু রোগীরা কিন্তু সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং স্বাভাবিক সেবা কিন্তু এখানে হয়নি, আর এতে দুর্ভোগে পড়েছেন তারা। আমরা কথা বলেছিলাম রোগী ও স্বজনদের সাথে, তারা এই সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন। আমরা কথা বলেছিলাম হাসপাতালের পরিচালকের সাথে, তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন তার আলোচনা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আলোচনার কথাই শুধু বলছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত এর কিন্তু কখন যে সমাধান হবে এটি আমরা জানিনি, আর এ ব্যাপারে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তবে পরিচালক একটি আশ্বাস দিয়েছেন যে আজ সন্ধ্যায় পরে বা রাতের দিকে আবার একটি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কোথায় আলোচনা, কার সাথে আলোচনা, কিভাবে আলোচনা, এই বিষয়টি কিন্তু সংবাদকর্মীদের জানানো হয়নি। তবে সেই আলোচনার পরে একটা রেজাল্ট আসবে এমনটি তিনি আশা প্রকাশ করছেন। তো এই ছিল মোটামুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি করে যাচ্ছেন তার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। চাহিদার 40 থেকে 60 ভাগ ওষুধ সরবরাহ করতে পারে সরকারি হাসপাতালগুলো। ভর্তি রোগীর বেলায় কিছুটা বেশি হলেও বহির্বিভাগে ব্যবস্থাপত্রের বেশিরভাগ ওষুধই কিনতে হয় বাইরে থেকে। সেক্ষেত্রে সরকারি ওষুধ কোম্পানি EDCL এর সক্ষমতার অভাবকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংকট সমাধানে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, প্রতিদিন অসংখ্য সেবা প্রত্যাশীর উপচে পড়া ভিড়।
এই করোনার মধ্যেও বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে 3 থেকে 4 হাজার। জনপ্রতি 3-4টি ওষুধ দেয়া হলেও হাসপাতাল থেকে সরবরাহ স্লিপ দেয়া হয় সর্বোচ্চ 2টি। আবার 10 কিংবা 15 দিনের ডোজ দিলেও রোগীর হাতে পৌঁছায় 1 পাতা। একটা বা দুটো ওষুধ দিচ্ছে, বাকিগুলো বাইরের থেকে নিতে হচ্ছে। 5টা ওষুধের মধ্যে 2টা দিচ্ছে। দুইটা দেই, আর যদি দেখি গরিব মানুষ কিংবা খুবই 3টা, কারণ আমাদের স্লিপ সীমিত, আমাদের মানুষ বেশি। একই অবস্থা সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় কিংবা বহির্বিভাগের সামনে যে লম্বা সারি, সে অনুপাতে ভিড় কম ওষুধ সরবরাহের স্থানে। তবে যারা সরকারি হাসপাতালে ফ্রি কিংবা কম মূল্যের বিনিময়ে সেবা নিতে আসেন, তাদের চাহিদা কতটুকু মেটে এসব হাসপাতালে? নর্মাল যেটা এখান থেকে দেয়, আর যেটা দামি সব এটা বাইরে থেকে কিনা খান। যেটি বেশি দামি ওগুলো নিয়ে প্রেসক্রিপশন করে দেয়, বলে বাহির থেকে কিনবেন। সেক্ষেত্রে আবাসিক রোগীর বেলায় পরিসংখ্যানটা কিছুটা স্বস্তিদায়ক। কিছু বাইরে থেকে আনে, আবার কিছু এই জায়গা থেকে দেয়। সব ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল সব আছে, সাপ্লাই আছে। সব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু 70% ওষুধ এসেনশিয়াল ড্রাগস থেকে নিতে হয়, তাই এদের সক্ষমতা বাড়ালেই কেবল সরকারি হাসপাতালে ওষুধ নিতে আসা রোগীদের পরিধি আরও বাড়ানো সম্ভব। হাজারের অধিক আমাদের ওষুধ আমাদের ব্যবহার করতে হয়, সেই প্রোডাক্টের তালিকায় নিশ্চয়ই ইডিসিএল এর অতটুকু নেই। ইডিসিএল যে সাপ্লাই দিচ্ছে মাঝে মাঝে একটু কনস্ট্রেন্ট হয়। আমরা কিন্তু এমন না যে একদম কাউকে শূন্য করে দিচ্ছি, এই জন্য আমরা একটু রেশনিং করি, করে দেই, যাতে সবাই মোটামুটি একটা অ্যামাউন্ট পায়। মৌলিক চাহিদা চিকিৎসার এই প্রধান অনুষঙ্গ হাতের নাগালে আনতে ওষুধ সরবরাহের পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হবে এমনভাবে যেন প্রতিষ্ঠানগুলো নেগোসিয়েশন করতে পারে ম্যানুফ্যাকচারের সঙ্গে ইফেক্টিভলি, কোয়ালিটি এনশিওর করতে পারে, যুক্তিসঙ্গত মূল্যে ওষুধ প্রকিউর করতে পারে এবং সেটা ওই রোগীর কাছে অ্যাক্সেসিবল করতে পারে। সেক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগের সক্ষমতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তারা। বাধ্যবাধকতাগুলো আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক ও মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতের মরদেহ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে রাখা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছেন লেখক, শিল্পী, দীর্ঘদিনের সহকর্মীরা। তারা বলেন, বাংলাদেশের সাহিত্য সম্পাদনায় আবুল হাসনাত অনন্য। তার দীর্ঘ জীবন আগামীর মানুষকে পথ দেখাবে বলেও মনে করেন তারা। বেঙ্গল শিল্পালয় থেকে দুপুর 2:30টার দিকে আবুল হাসনাতের মরদেহ ছায়ানটে নিয়ে যাওয়া হবে। তিনি দীর্ঘদিন ছায়ানটের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। ধানমন্ডির 7 নম্বর মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করার কথাও রয়েছে। সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে জ্যোৎস্না ও দুর্বিপাক, কোনো একদিন ভুবনডাঙ্গায়। তিনি শিশু ও কিশোরদের জন্য বই লিখেছেন। স্থানীয় প্রশাসনের কাছে আগেই তথ্য দিতে পারলে লালমনিরহাটে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে মারার মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারি চাকরির মতো বেসরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও রাজনীতিতে যুক্ত হতেও ডোপ টেস্ট করা হবে। পূর্ব যদি মেসেজ থাকে, আপনি লোকাল পুলিশ অফিসার, ইউনো, জেলা প্রশাসককে যদি আপনি দিতে পারতেন, তাহলে এই রকম দুর্ঘটনার থেকে আমরা মুক্ত থাকতাম। আপনার ছেলে যদি মাদক মুক্ত না থাকে, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না। আপনার ছেলে যদি মাদক মুক্ত না থাকে, তাহলে কোনো চাকরি বেঁধা থাকলেও ডোপ টেস্ট আউট হলে চাকরি থেকে আউট হয়ে যাবে। এটা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, কাজ চলছে। করোনায় 7 মাস বন্ধের পর আজ খুলেছে রাজধানীতে জাতীয় চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলো। ঢল নেমেছে দর্শনার্থীদের। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলেও মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না চিড়িয়াখানায়। দীর্ঘদিন পর ছেলে মেয়েদের বিনোদন কেন্দ্রগুলোতে নিয়ে আনন্দ করতে পেরে আনন্দিত অভিভাবকরা। জাতীয় চিড়িয়াখানার দরজায় দীর্ঘ লাইন জানান দিচ্ছে বিনোদনের জন্য কতটা মুখিয়ে সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে দেয়া হচ্ছে দর্শনার্থীদের। বাচ্চাগুলোকে নিয়ে একদম পুরোপুরি হাঁপায় উঠছিল বাচ্চাগুলো,
আজকে মোটামুটি তারা আসতে পারে খুব খুশি। বাড়িতে এসে খুবই বমি হচ্ছিল, বাঘ, সিংহ, বানর এগুলো দেখছে। দীর্ঘদিন পর দর্শনার্থীদের দেখে নড়ে চড়ে বসেছে খাঁচাবন্দি পশু পাখিরাও। বানর, বাঘ, সিংহ দেখে শিশুর আনন্দে প্রশান্তি খুঁজছেন অভিভাবকরাও। সবাই সামাজিক দূরত্ব মেনেই ঢুকলো ভিতরে, দেখে ভালো লাগলো। বানর দেখলি, তারা বাঘ, শিয়াল এটা দেখি। দূরত্ব বজায় রেখে আমরা ঘোরাফেরা করার খুব ভালো লাগতেছে, আসলে মানে প্রাণ ফিরে পেলাম। এদিকে করোনাকালে ১১৫টি প্রাণী জন্মের সুসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন চিড়িয়াখানার নতুন কিউরেটর। এই জাতীয় চিড়িয়াখানায় যে সমস্ত দর্শনার্থী আসে এটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি মাসের প্রথম রোববার টিকিট ছাড়াই চিড়িয়াখানা পরিদর্শনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুন্দরবন সহ দেশের বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতেও খুলেছে আজ বহুদিন পর সবুজে ঘেরা অরণ্য বা পার্কে ঘুরতে পেরে খুশি বিনোদন প্রেমীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। তবে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ট্যুর মালিকদের কিছু শর্ত। ভ্রমণ পিপাসুদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধের পর পর্যটন কেন্দ্র খোলায় উচ্ছ্বাসিত সবাই। নদী ও সবুজ অরণ্যের সান্নিধ্য পেতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন তারা। সুর তুলে স্বাগত জানাচ্ছে হাতি। বহুদিন পর মানুষের সাড়া পেয়ে সজাগ ময়ূর, বেবুন সহ অন্যান্য জীবজন্তুও। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি খোলায় পরিবার পরিজন নিয়ে আসতে শুরু করেছেন অনেকে। উন্মুক্ত পরিবেশে জীবজন্তুদের বিচরণ দেখে মুগ্ধ তারা। বাঘ দেখলাম, ময়ূর দেখলাম, উট পাখি দেখলাম, দেখে অনেক দূর থেকে কষ্ট করে আসছি যেমন তেমন ঠিক সম্পূর্ণ সার্থক পাইছি। এক প্রকার মতো হয়ে গেছিল, এখন তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য যেহেতু পার্কটা খুলছে, এই জন্য আমরা তাদেরকে নিয়ে আসছি এখানে। দর্শনার্থীর সংখ্যা কম, তবে আমরা আশা করতেছি মানুষের কাছে যখন তথ্যটা পৌঁছে যাবে সাফারি পার্ক খোলা হয়েছে, আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। 3110 একর জায়গার উপর নির্মিত পার্কটিতে বুধবার ছাড়া সপ্তাহের 6 দিনই 50 টাকা টিকিটে ঘুরতে পারবেন দর্শনার্থীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র একদিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জো বাইডেন ক্ষমতা এলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার হাতে চলে যাবে। নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় 4টি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। অন্যদিকে আরেক ঝুলন্ত অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন জো বাইডেন। বারাক ওবামাকে সঙ্গে নিয়ে প্রচারণায় তিনি বলেন, ট্রাম্পের মতো অস্বাভাবিক মানুষের হাতেই যুক্তরাষ্ট্র নিরাপদ নয়। পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। Americans are already voting. Millions more will vote by Tuesday. That will save the American dream. ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কারো হাতেই নিরাপদ নয় যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগকে সারমর্ম করলে এমনটাই দাঁড়ায়। নির্বাচনী প্রচারণায় দেশ বিক্রির অভিযোগও উঠল। শনিবার মিশিগানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে প্রচারণা চালালেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তারা বলেন, ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের যোগ্য প্রেসিডেন্ট নন, তিনি আমেরিকাকে ডুবাচ্ছেন। He hasn't shown any interest in just doing the work or helping anybody but himself or his friends. অপরদিকে পেনসিলভেনিয়ায় তুমুল প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, করোনা থেকে সুস্থ হয়ে নিজেকে অনেক তরুণ মনে হচ্ছে তার। অভিযোগ করেছেন, রাশিয়া চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি করবেন বাইডেন। Everybody has to watch vigilant. Your decision, your future is at stake. এদিন ট্রাম্পের প্রতিটি সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম হয়। বাংলাদেশিরাও এতে অংশ নেন। এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে উইসকনসিনে ও পেনসিলভেনিয়ায় আবারও একাই প্রেসিডেন্টের পক্ষে প্রচারণা চালিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রেডিং, পেনসিলভেনিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হঠাৎ পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 2টি স্থানে ভাঙন। লোকালয়ে হু হু করে ঢুকছে পানি, অন্তত 5 গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে দোকানপাট।
এবং নভেম্বর ডিসেম্বরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা। আগামী মাসে দৃশ্যমান হবে পুরো সেতু। করোনার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 6 মাস। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।